শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে নিয়েছেন সাবেক আইজিপি, জাতির কাছে ক্ষমাও চাইলেন। সুপ্রিম কোর্টের হাতে ফিরল নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 3 জন মারা গেছেন। 71 প্রীতিলতা শিরিন বানু মিতিলের জন্মদিন আজ। সংস্কৃত উপদেষ্টার দাবি ভবিষ্যৎ সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। বিসিবি নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। গণঅভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই জবানবন্দি দেন আব্দুল আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি 36.5 বছর পুলিশের চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি। সব সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। আমার এই চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো অভিযোগ আসেনি। আমি সব সময় যথেষ্ট মানবিকতা এবং সচেতনতার সাথে দায়িত্ব পালন করে এসেছি। চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সময়ে সংগঠিত হয়েছে, তার দায় আমি স্বীকার করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। রাষ্ট্রপতি নয়, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার হাইকোর্ট তার পর্যবেক্ষণে এই কথা জানিয়েছেন। এর মাধ্যমে 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদের মূলধারা পুনঃস্থাপন করেছেন আদালত, যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও ছুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের। সরকারকে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতিকে নিম্ন আদালতের উপর কর্তৃত্ব দেওয়ার সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 3টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, 2020 সালের 13ই মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ এবং 150 গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে 1 বছরের কারাদণ্ড দিয়ে তাকে পাঠানো হয় কারাগারে। এই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ 5 বছর ধরে মামলাটি চলমান। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 3 জন প্রাণ হারিয়েছেন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 473 জন। উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 125 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 32,501 জন। নীলফামারীর উত্তরা ইপিজেড কারখানা বন্ধ এবং ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মাহবুবুর রহমান নামের এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 10 জন। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইপিজেডের এভারগ্রিন নামের একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি 51 জন শ্রমিককে ছাঁটাই এবং শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করা হয়। সকাল 8টায় কাজে যোগ দিতে গিয়ে কারখানার শ্রমিকরা ভেতরে ঢুকতে না পেরে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এই অবস্থায়
নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং তাদের সরানোর চেষ্টা করেন। এ সময় উত্তেজিত শ্রমিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে শ্রমিক মাহবুবুর রহমান ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সাল 1971, মাস এপ্রিল, তৃতীয় সপ্তাহ। ভারতের বিখ্যাত পত্রিকা স্টেটম্যানের সাংবাদিক মানস ঘোষ এক মুক্তিযোদ্ধার ছবি ছাপালেন। জানা গেল, পুরুষের পোশাক পরা সেই মুক্তিযোদ্ধা একজন নারী। পাবনার রণাঙ্গনে বীরের বেশে লড়াই করা সেই মুক্তিযোদ্ধার নাম শিরিন বানু মিতিল। মাত্র 20 বছর বয়সে অস্ত্র হাতে হানাদার বাহিনীর মুখোমুখি হয়েছিলেন এই ক্ষণজন্মা নারী মুক্তিযোদ্ধা। আজ শিরিন বানু মিতিলের জন্মদিন। মিতিল সেসব মানুষের একজন যাদের অসম সাহসের জন্য বাংলাদেশের আকাশে আজ গর্বের সঙ্গে উঠছে লাল সবুজের পতাকা। শিরিন বানু মিতিলকে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রামাণ্যচিত্র থাকবে সংবাদ শেষ হওয়ার পরে। ঢাকায় খিলগাঁওয়ের রেল ক্রসিং এলাকায় গাড়ি ছাড়তে দেরি হওয়ায় ট্রাফিক পুলিশের 2 সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা 3টার দিকের এই ঘটনার পর আহত ট্রাফিকের 2 সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর তথ্য দিয়েছে পুলিশ। আহতরা হলেন এএসআই রবিউল হাসান এবং কনস্টেবল রবিউল ইসলাম। এই ঘটনায় আটক হয়েছেন এক চিকিৎসক। মোহাম্মদ আনোয়ার হোসেন নামের এই চিকিৎসক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত, যাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফজলুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে 30 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। এজন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা ডিগ্রি ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। বিএনপি উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বলেছেন, আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি। উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি কখনো কোনো অবস্থাতে বেআইনি কোনো ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে বিশ্বাসী নয়। ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা ট্রাজেডি ডকুমেন্টারি নিয়ে মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এতে তিনি লিখেছেন, শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় বেইমানি কি হতে পারে আমার তা জানা নেই। আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল 57 জন অফিসারকে। এই বেইমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প্যাথোলজিক্যাল হেট্রেড কাজ করেছে? ফারুকী লেখেন, এসব দেখে আমার মনে হয় ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক হওয়া উচিত। গুলিস্তানে গোলাপ শাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া বাক প্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন জামিনের আদেশ দেন। গত 24 আগস্ট ওই মিছিল থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া 3 জনের অপর 2 আসামি হলেন রাজু আহমেদ ও শেখ মোহাম্মদ শাকিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবিতে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে বিবিসি সভাপতি বলেন, আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। দেশমাতৃকার মুক্তির আকাঙ্ক্ষায় 1932 সালের 23 সেপ্টেম্বর মধ্যরাতে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন চট্টগ্রামের পুরুষবেশী 21 বছরের তরুণী প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রায় 40 বছর পেরিয়ে 1971-এর 26শে মার্চের পরে বাংলা মায়ের মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাবনার আরেক পুরুষবেশী 21 বছর বয়সী তরুণী শিরিন বানু মিতিল। পাকিস্তানিরা যখন গণহত্যা শুরু করল, পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী, পাবনা জেলা ছাত্র ইউনিয়নের অন্যতম নেত্রী শিরিন বানু মিতিল আর ঘরে বসে থাকতে পারলেন না। পাকিস্তানি হানাদারদের প্রত্যাঘাত করতে যোগ দিলেন যুদ্ধে। পাবনায় 28শে মার্চ টেলিফোন এক্সচেঞ্জে 36 জন পাকিস্তানি সেনার সাথে জনতার যে তুমুল লড়াই হল, তাতে একমাত্র নারী যোদ্ধা ছিলেন মিতিল। এই যুদ্ধে 36 জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 31 মার্চ পাবনার পলিটেকনিক ইনস্টিটিউটে কন্ট্রোল রুম স্থাপিত হলে কন্ট্রোল রুমের পুরো দায়িত্বে ছিলেন যারা, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী এবং একমাত্র নারী ছিলেন শিরিন বানু মিতিল। কেমন করে আর কেনই বা তিনি পুরুষের বেশে যুদ্ধে গেলেন? ব্যাপারটাই ছিল যে আমি ছেলেদের পোশাক পরা অবস্থায় ছিলাম, আমার চুল ছোট একদম। আচ্ছা, এখনই যেমন এর থেকে আরো ছোট ছিল এবং পুরা পুরুষের পোশাক পরা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন মেয়ে হিসাবে ছিলেন, পুরুষের পোশাক কেন পরলেন? এখানে একটা জিনিস কাজ করেছে যে আমরা জানি আমরা ওই সময় শাড়ি চলছিল এবং আমরা শাড়ি পরতাম। আর আমি ছিলাম অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়ি, সুতরাং শাড়ি একমাত্র আমাদের পোশাক ছিল। যখন ঘর থেকে বের হওয়া, ঘর থেকে বের হয়ে আমরা যখন ওই যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছি করছি, তখন শাড়ি পরেই যাচ্ছি। কিন্তু যখন আমি একলা বের হয়ে যাচ্ছি এবং যেখানে যুদ্ধ চলছে এবং আমার মনে হচ্ছে যে শাড়ি পরে ওখানে গেলে সবাই ঘুরে তাকাবে হয়তো আমার দিকে, যে কি ব্যাপার, এখানে একটা মেয়ে কেন আসলো যুদ্ধক্ষেত্রের জায়গাটা। এটা আমার মনে হয় যে আমার ভিতরেই একটা কাজ করেছে, যার জন্য আমি একদম ছেলেদের পোশাক পরে বের হয়ে গেছি, কেউ আর চেঞ্জ করতে পারেনি। তো এখানে আরেকটা আমার বুদ্ধি দিয়েছিল আমার ভাই, ওর নাম জিঞ্জির। যখন ওরা চলে যাচ্ছে আমার একটু মন খারাপ, তখন ও বলছিল, মিতিল বুঝি তুমি তো প্রীতিলতার মতো ছেলে সেজে আমাদের সাথে আসতে পারো। এই যে বুদ্ধিটা যেটা বললো যে আসলে তাহলে ছেলের পোশাক পরলেই যদি এত সহজ হয় যাওয়াটা, তাহলে কেন না। এবং সাথে সাথে ওদের ঘরে যে ওদের ড্রেস থেকেই আমি বেছে নিলাম যে আমার যেটা ফিট করে। এপ্রিলের 3য় সপ্তাহে মিতিলের খবর পৌঁছে গেল সর্বত্র। ইন্ডিয়ান স্টেটসম্যান পত্রিকার রিপোর্টার মানস ঘোষ, উনি যখন আমাদের পাবনা মুক্ত ছিল এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, ওনারা রিপোর্ট সংগ্রহে বাংলাদেশের ভিতরে ঢোকেন এবং সেখানে যখন জিজ্ঞাসা করেন ডিসি সাহেবকে যে কোনো মেয়ে আপনাদের এই যুদ্ধ আছে কিনা, তখন উনি বললেন যে ইয়েস, হেয়ার শি ইজ, বলে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। এবং তখন একটা ইন্টারভিউ নেয় এবং সেই ইন্টারভিউটা স্টেটসম্যান পত্রিকার ফার্স্ট পেজে উঠেছিল। আচ্ছা, এবং এই টাইটেলটা দিয়ে
শাই গার্ল উইথ এ গান শিরোনামের দি স্টেটসম্যানের সেই প্রতিবেদন থেকেই সারা বিশ্ব জানতে পারে একজন নারী কিভাবে পুরুষের ছদ্মবেশে বাংলার মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। আমাদের ছেলেদের গ্রুপ আমরা একসাথে সহায়ক সমিতি অফিসে বসছি এবং নাম রেজিস্ট্রি করে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দিবে। তখন এক ভদ্রলোক যিনি সহায়তা দিতে এসেছিলেন বাংলাদেশে, উনি আমাকে দেখে চিনে ফেলেন, যে আমার ছেলের পোশাক পরা ছিল। উনি বললেন, আরে আরে এটা শিরিন বানো না? তো আমি তো ওখানে আমার নাম রেজিস্ট্রি করেছি মিতিল খন্দকার, মানে ছেলেদের নাম, আমার ডাক নাম মিতিল, তো মিতিল খন্দকার। তখন সবাই খুব চমকে উঠলো, আর এখানে একজন মেয়ে। তখন আমাকে তো বলে, তাহলে তো আর আপনাকে আমরা পাঠাতে পারবো না। তখন আমাকে তাহলে কোথায় রাখবে, সব তো চলে গেল। তখন ওই আমিনুল ইসলাম বাদশাহ, আমরা মামা ডাকতাম, রাজনৈতিক মানে মার সাথে রাজনীতির সূত্রে পরিচিত এবং খুবই স্নেহ করতেন। তখন উনি বললেন যে আমিও তো চলে যাব ক্যাম্পে, চল তোকে তাহলে ইলাদির বাসায় নিয়ে যাই। ইলাদি মানে উনি তখন ছিলেন বিধায়ক পশ্চিমবঙ্গের, এবং আমাদের কাছে তো এক নামে ইলা মিত্র চিনি। আমি তো একদম রীতিমতো শিহরিত যে ইলা মিত্রকে চোখের সামনে দেখবো। তো নিয়ে যাওয়ার সাথে সাথে ইলা মাসি এবং রমেন মিত্র একদম আমাকে বুকে টেনে নিলেন, আয় আয়, এ তো আমাদের একটা ছেলে আর এটা একটা মেয়ে পেলাম, হ্যাঁ বলে একদম বুকে টেনে নিলেন। যে পরে আমি বাংলাদেশ সরকারের যে অফিস যেটা ছিল আমার কলকাতাতে, সেখানে যোগাযোগ করার পরে ওনারা জানান যে জুন মাসের 1 তারিখের দিকে একটা মেয়েদের জন্য ক্যাম্প হচ্ছে, এতদিন তো ছেলেদের বিভিন্ন জায়গায়। তখন ওই ক্যাম্পে আমি মানে নাম লেখাই, এবং আমাদের ক্যাম্পের প্রধান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, তখন চট্টগ্রাম থেকে এমপি ছিলেন, ওনার দায়িত্ব ছিল। পাবনা শহরের দিলালপুর মহল্লার খান বাহাদুর লজে 1950 সালের 2 সেপ্টেম্বরে জন্ম নেয়া সাহসী, পরাক্রমশালী, দৃঢ় প্রত্যয়ী শিরিন বানু মিতিল সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়কে ঝেড়ে ফেলে পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে যেভাবে 9 নম্বর সেক্টরে লড়াই করেছেন, সেই একই প্রত্যয়ে জীবনের শেষ দিন পর্যন্ত 3 সন্তানের জননী শিরিন বানু মিতিল সংগ্রাম করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের দাবিতে। বলছিলাম যে 71 বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়া করিয়ে দিয়েছে। 71 মানেই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বীরত্ব গাথা। সমস্ত পৃথিবী বাংলাদেশকে চিনেছে, বাংলাদেশকে জেনেছে।